জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো ব্যাপক, দেখেই ভালো লাগছে। এটাই সব থেকে ভালো খাবার। উড়িষ্যার রসগোল্লা। এই পাহাড়টার ওপরেই রাম মন্দির। একদম টাটকা দেশি জাম। সুপ্রভাত। আজকে 7 তারিখ, 7ই জুলাই 2026। আমরা রয়েছি শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরীতে। আপনাদের সবাইকে পুরীর স্বর্গদ্বার থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর আজকে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব নীল মাধবের মন্দিরে। এখান থেকে 120 কিলোমিটার গাড়ি বলা রয়েছে, আর গাড়ি ওয়েট করছে ওপরে। আমরা একটু দেরি করে ফেলেছি, এখনও ব্রেকফাস্ট হয়নি। এখন ঘড়িতে প্রায় 9টা বাজছে। আমাদের গাড়িওয়ালা বলেছিল যে সকালবেলা 8টায় রওনা দিতে। আমি আরও ঘুম থেকে উঠেছি 7:45। হ্যাঁ, কি আর করা, মাঝে মাঝে এরকম তো হবেই ভাই। তবে পুরী কিন্তু পুরীতেই আছে। দেখুন আরেকবার। আগের পর্বে আপনাদেরকে রথ তৈরি হওয়া এবং রথের সম্পর্কে অনেক তথ্য দিয়েছিলাম। কেমন লেগেছিল সে পর্ব? যারা দেখেননি প্লিজ দেখে নিন। পুরীতে এখন রথ তৈরি হচ্ছে, আর সামনেই 16 তারিখ রথযাত্রা। আপনি যাবেন তো? চলো, এইটা আমাদের গাড়ি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয়। চলো। আমাদের সারথীর নাম অর্জুন বেহেরা। কোথাও ব্রেকফাস্ট করতে হবে আগে, তারপর রওনা দেবো। এখান থেকে 120 কিলোমিটার। সময় কত লাগিব? 3-3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। 3টে জায়গায় যাব আজকে আমরা। প্রথমে তো যাব নীলমাধবের মন্দিরে, তারপর সেখান থেকে যাব ওখানে পাশে একটা রাম মন্দির আছে সেখানে, আর সবশেষে ফেরার পথে সাক্ষী গোপাল দেখে ফেরার চেষ্টা করব। 120 কিলোমিটার দূরে যে জায়গায় এই সাক্ষী গোপাল মন্দির, সেই জায়গার নাম হচ্ছে কান্টিলো। ছোটোবেলায় ক্লাস 7-এ যখন পুরী এসেছিলাম প্রথমবার, তখন কিন্তু এই মেরিন ড্রাইভ রোড বলে কিছু ছিল না। সেটা বোধহয় 86 বা 87 সাল। তখন এখানে এসব কিচ্ছু ছিল না। ওই স্বর্গদ্বারের পরে বালিয়াড়ি। এখন এই মেরিন ড্রাইভ রোড, এরপরে আরও বিস্তৃত। পাশে বোধহয় একটা এয়ারপোর্ট হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে। এয়ারপোর্ট हो रहा है ना उधर? एयरपोर्ट होगा हुआ नहीं। আচ্ছা, এই যে কান্টিল্লো যেখানে নীলমাধবের মন্দির, পুরী থেকে কিন্তু সেখানে বাসেও যেতে পারেন। পুরী বাস স্ট্যান্ড থেকে আপনি বাস পেয়ে যাবেন। দিনে 3 থেকে 4টি বাস চলে। আবার ভুবনেশ্বর থেকেও বাস চলে কান্টিল্লোর, যদি কম বাজেটে যেতে চান। তো পুরী থেকে যদি আপনি গাড়ি ছাড়া বাসে যেতে চান, তাহলে পুরী বাস স্ট্যান্ডে গিয়ে একটু খোঁজ নেবেন। তবে যদি বাসে যান তাহলে কিন্তু সারা দিন লেগে যাবে ওই একটা মন্দির দেখে ফিরে আসতে। এখানে তাজের হোটেল হয়েছে, এই যে এখানটায়। এদিকটা প্রচুর হোটেল হচ্ছে, আরো হচ্ছে এদিকে প্রচুর হোটেল, বড় বড় হোটেল আছে। হ্যাঁ। এখান থেকে ভুবনেশ্বর 67 কিলোমিটার, আর সাতপাড়া 50 কিলোমিটার। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আমরা সাতপাড়া গিয়েছিলাম। হ্যাঁ, আপনারা দেখেছেন সেই দারিংবাড়ি যাওয়ার সময়। দারিংবাড়ি যাওয়ার সময় গত বছর অক্টোবর মাসে আমরা দারিংবাড়ি গিয়েছিলাম পুরীতে 2 দিন থেকে। যারা দেখেননি প্লিজ দেখে নিন সেই ভিডিও। এই দেখুন, এই রাস্তা চলে গেছে ব্রহ্মগিরি, সাতপাড়া, সাক্ষী গোপাল। আমরা ফিরবো এই রাস্তা দিয়ে সাক্ষী গোপাল দেখে। এই নীলমাধবকে নিয়ে কিন্তু অনেক কাহিনী রয়েছে। তার সঙ্গে শ্রীকৃষ্ণও জড়িত, অবশ্যই দ্বারকা জড়িত। আপনারা অনেক কিছু জানেনও হয়তো। আচ্ছা, ব্রহ্ম পদার্থ এটা কি শুনেছেন? এ সম্পর্কে জানেন কিছু? নবকলেবর যে হয় জগন্নাথ দেবের মন্দিরে, 12 থেকে 19 বছর পর পর যখন মূর্তি চেঞ্জ হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার, তখন এই ব্রহ্ম পদার্থ কিন্তু এক মূর্তি থেকে, মানে পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে প্রতিষ্ঠা করা হয়। তা করেন একজন দ্বৈতপতি। এই যে দ্বৈতপতি, ইনি কিন্তু একজন স্পেশাল মানুষ, যিনি ডিসেন্ডেন্ট অফ শবর্স, যারা নীলমাধবকে পুজো করতেন অতীতে। পুরীতে এই সময়টা কিন্তু খুব ফাঁকা থাকে, কারণ হচ্ছে এখন স্নান যাত্রা চলছে। মন্দিরের দরজা বন্ধ, জগন্নাথ দেব এখন দর্শন দেন না, কারণ তার জ্বর হয়েছে এখন স্নান যাত্রার পরে।
আবার মন্দিরের দরজা খুলবে রথের সময়। দুটো সময় পুরী আমার অভিজ্ঞতায় বলে ফাঁকা থাকে। একটা হচ্ছে এই সময়টা, যদি জগন্নাথদেব দর্শন করতে না চান তাহলে এই সময় আসতে পারেন। আর আরেকটা সময় ফাঁকা থাকে, সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পর থেকে বা ওই সময়টায়, মোটামুটি দুর্গা পুজোর 7-10 দিন আগে অবধি, মহালয়ের আগে অবধি, ওই সময়টাও ফাঁকা থাকে পুরী। আমাদের সারথি অর্জুন সাহেব এখানে দাঁড় করালো পতিত পাবন সুইটস অ্যান্ড টিফিন স্টল। জায়গার নাম হচ্ছে মঙ্গলপুর। একদম লোকাল দোকান, ধোসা বানাচ্ছে। জমে যাবে পুরো। হ্যাঁ, গরম গরম নিমকি। বলিস কি, তো সোনার খাজানায় নিয়ে এসছে রে। হ্যাঁ, তাই তো দেখছি। ওয়াও, চা দিয়ে একটু নিমকি। আমি বড়া খাবো। বড়া? আরে এই যে ভালো ভালো খাওয়ার ছেড়ে বড়ার দিকে যাবি কেন? আর নিমকিও খাবো। হ্যাঁ। আর মিষ্টি কি আছে? রসগোল্লা আছে, এখানেও কিছু একটা আছে। ওয়াও, ছানা পোড়া নেই? ছানা পোড়া তো পাচ্ছি না। হ্যালো, এটা পুরিও আছে না? এটা নিমকি 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 বেলছে। চল দেখ, ইডলিও আছে। এই যে ইডলিও আছে, ব্যাপক, দেখেই ভালো লাগছে। গরমা গরম ধোসা, এটাই সব থেকে ভালো খাবার। কিন্তু তুই তো সাউথ ইন্ডিয়ান পছন্দ করিস না, এই একমাত্র ধোসাটাই আমার একটু একটু চলে, বড়াটা চলে না। তুই বড়া খাবি, নিমকি খাবো না? সে খা নিমকি, আমিও নিমকি খাবো, কিন্তু বড়াটা আমার কেন জানি না ভালো লাগে। ইডলিও ভালো লাগে। এই যে 1 প্লেট বড়াও বলেছিলাম, চলে এসেছে। জানি না এটা কে খাবে। খাবো খাবো, চাপ নেই। শিবাজি খাবার নিয়ে নষ্ট করবে, আমি বুঝতে পারছি। না না না, সব চলে যাবে। ধোসাটা কিন্তু দারুণ খেতে। একটুকু বাড়িও বলছি না, খুব সুন্দর। হ্যাঁ, এই যে বলো, একদম দারুণ ধোসা। গরমা গরম। সম্বর চাটনি কেমন করেছে? ভালো, সবই ভালো। আমি দেখেছি ওই বড় বড় হোটেলের থেকে, রেস্টুরেন্টের থেকে ধোসা ইডলি এগুলো সাধারণ দোকানে, রোড সাইড দোকানে অনেক ভালো করে। তরকারিটাও দারুণ, দেখাচ্ছি তরকারিটা দারুণ। ফ্রেশ পাতে উড়িষ্যার রসগোল্লা। ধোসাটা কেমন খেলি? ধোসাটা সত্যি দারুণ খেলাম, খুবই আর কি কী বলবো। তরকারির টেস্টটা তো ভিতরে যেটা দিয়েছে ওটা অসাধারণ পুরটা, আর খুবই মুচমুচে ছিল আর কি। হ্যাঁ, আর বাদাম টাদাম সব দিয়ে ওই জন্যই বলছি এত সুন্দর লাগছে। অনেকদিন পরে, সত্যি অনেকদিন পরে একটা ভালো ধোসা খেলাম। আচ্ছা, রসগোল্লার উৎসব বাংলা না উড়িষ্যা, তাই নিয়ে আপনারা তর্কাতর্কি করুন। আমি এবং পৃথ্বীজিৎ আপাতত উড়িষ্যার রসগোল্লা গলাধঃকরণ করি, স্বাদ আস্বাদন করে। ভালোই। উড়িষ্যায় কিন্তু সবসময় এই রসগোল্লাটা মানে নন স্পঞ্জ, ওই আদি অকৃত্রিম যে ব্যাপারটা, পুরোনো দিনের ছানার ডালা রসগোল্লা, সেটাকে বজায় রেখে। এটাই এখানে ইউএসপি। তিনজনের বিল হলো 360 টাকা, ধোসা হচ্ছে 100 টাকা করে। ঘড়িতে এখন সকাল 10টা, আরও ঘন্টা 2-1 তো লাগবে, মানে দুপুর 12টা নাগাদ গিয়ে পৌঁছাবো। এই গাড়িতে প্যাঁ প্যাঁ আওয়াজ করছে, কিন্তু আমরা সবাই সিট বেল্ট পরে আছি। ये বাস কাহা যাতা है? ভুবনেশ্বর? भुवनेश्वर। আচ্ছা, দোতলা বাস চালু হয়েছে। দুদিকে গাছের চাদোয়া, মাঝখান দিয়ে রাস্তা। উড়িষ্যার প্রকৃতি না বাংলার সঙ্গে অনেক মিল, তাই না পৃথ্বীজিৎ? একদমই তাই। এই যে সবুজ ধানের ক্ষেত। তবে এখানে আরেকটা জিনিস আছে, পুরুলিয়ার সঙ্গে একটু বেশি মিল, কারণ দূরে ওই টিলা পাহাড়গুলো। পুরুলিয়ায় কি হয়, একটু রুক্ষ প্রকৃতি। হ্যাঁ, মানে এখানে লাল মাটির জায়গা তো পুরুলিয়া, এখানে সবুজের ছোঁয়া অনেক বেশি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:49, আরও প্রায় 30 কিলোমিটার মতো রয়েছে। আমরা চলেছি, তবে অনেকটাই দূর। আসলে দেরি হওয়ার মূল কারণ হচ্ছে রাস্তাটা এই রকম, যেটা দেখতে পাচ্ছেন। এমনিতে রাস্তা ভালো, কিন্তু মাঝে মাঝেই জনবসতি রয়েছে, বাজার রয়েছে, তো গাড়ির স্পিড বেশি উঠছে না। অ্যাভারেজ স্পিড খুবই কম, 25-30 কিলোমিটার পার আওয়ার। আর আরেকটা কথা হচ্ছে এই যে বাম্পার, একটা বড় বাম্পার।
জনবসতি থাকার জন্যই এত বড় বড় বাম্পার এখানে, সেই জন্য আরও দেরি হচ্ছে। যদি ভুবনেশ্বর থেকে যান তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন, ওদিক থেকে রাস্তাটা বোধহয় বেটার, 80 কিলোমিটার রাস্তা, ভালো। এখানে ভূপ্রকৃতি আরও সুন্দর, দূরে দারুণ সুন্দর পাহাড়, এ পাশে পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, ওটাই রাম মন্দির, ওখানে যাব আমরা, দারুণ লাগছে এই জায়গা। চারিদিকে ছোট ছোট টিলা পাহাড় রে। এই পাহাড়টার ওপরেই রাম মন্দির। আচ্ছা, গাড়ি ভাড়াটা বলে দিই। আপনি যদি শুধু পুরী থেকে কান্টিল্লোতে নীলমাধব দেখে ফেরত যান তাহলে ভাড়া হচ্ছে 3000 টাকা, আর ফেরার পথে যদি সাক্ষী গোপালে একটা স্টপ নেন তাহলে আরও 200 টাকা এক্সট্রা লাগবে। আর তার সঙ্গে যদি পাশে রাম মন্দির ওই পাহাড়ের ওপরে রয়েছে, এখানেই কান্টিল্লোর কাছেই, সেটা যদি দেখেন তাহলে আরও 500 টাকা বেশি লাগবে। আমরা তিনটেই দেখব, তাই জন্য আমাদের ভাড়া পড়ছে 3700 টাকা। শুধু কান্টিল্লোতে এসে নীলমাধব দেখে ফিরে গেলে 3000 টাকা। এই রাস্তা ভারী সুন্দর। নীলমাধবের মন্দির ডান দিকে। ঘড়িতে ঠিক 12:30 আমরা এসে পৌঁছালাম উড়িষ্যার নয়াগড় জেলার এই ছোট্ট জায়গা কান্টিলোতে, যেখানে মহানদীর তীরে নীলমাধবের মন্দির। সুন্দর লাগছে ভাই। হ্যাঁ, অপূর্ব সুন্দর। এখন কি জোয়ার যাচ্ছে মনে হচ্ছে? জোয়ার। মহানদীতে এত জল কিন্তু আমি আগে কখনো দেখিনি, আর মহানদীর এই রূপও আগে কখনো দেখিনি। দূরে ওই টিলা পাহাড়গুলো পটভূমিকে আরও সুন্দর করে তুলেছে। আর এই রাস্তা চলে গেছে সোজা নীলমাধবের মন্দিরে। পার্কিং ওপাশটাতে, এখানে গাড়ি রাখা আছে কিন্তু অ্যাকচুয়াল পার্কিং ওপাশে, এবং পার্কিং চার্জও লাগলো। ক টাকা নিল? 50 টাকা নিল আর কি। আচ্ছা, এই এই কান্তিলোতে তো একটা ত্রিবেণী সঙ্গমও আছে আর হ্যাঁ, কি। ওই কুসুমী নদী ওপাশটা এসে মিশেছে হ্যাঁ। এই মহানদীতে, এবং এই সঙ্গমের পাশেই, সঙ্গম থেকে বেশি দূরে নয় এই মন্দির। এই কান্তিলোতে যে ত্রিবেণী সঙ্গম আছে, এখানে 3টে নদী মিশেছে এক জায়গায় আছে। মহানদী তো আছেই, তার সঙ্গে হচ্ছে কুঁয়ারি আর হচ্ছে কুসুমী, এই দুটো মিলে ত্রিবেণী সঙ্গমটা সৃষ্টি হয়েছে এখানে আর কি। আর এই ত্রিবেণী সঙ্গমের কাছেই হচ্ছে এই নীলমাধবের মন্দির। নীলমাধব হচ্ছে প্রভু জগন্নাথ দেবের আদি রূপ। আমি বলছি সেই সম্পর্কে বিশদে, কিন্তু আগে আমরা না এতক্ষণ জার্নি করে একটু ক্লান্ত হয়ে পড়েছি, একটু চা লাগবে। এখানে চা নেই, ছাঁচ আছে, আমি এটা খাচ্ছি, পৃথ্বীজিৎ আমুল কুল খাচ্ছে। এই যে মন্দিরে ঢোকার মুখে এখানে চপ্পল স্ট্যান্ড, বাইক রাখা আছে, এই সিঁড়ি উঠে গেছে। 2 জোড়া জুতো রাখার খরচ এখানে 10 টাকা। এই সামনেই সিঁড়ি উঠে গিয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে নীলমাধবের মন্দিরে। বেশ উঁচু, কিন্তু যাদের হাঁটুর সমস্যা আছে তাদের পক্ষে কষ্টকর হবে। আচ্ছা, এখন এই মন্দিরে নীলমাধবের একটা কষ্টিপাথরের মূর্তি আছে বটে, কিন্তু অ্যাকচুয়ালি যিনি নীলমাধব তিনি কিন্তু মূর্তিতে প্রকাশিত হননি অতীতে। এটা পরে, অনেক পরে এই মূর্তি তৈরি করা হয়েছে, এই মন্দির যখন হয়েছে। কিন্তু অতীতে অ্যাকচুয়ালি নীলমাধব হচ্ছে সাফায়ার, ব্লু সাফায়ার, মানে নীলকান্ত মণি, ঠিক, যার মধ্যে, এবং এটা স্বয়ম্ভূ, যার মধ্যে বিষ্ণুর সমস্ত নিদর্শন বর্তমান ছিল, মানে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ওই নীলকান্ত মণির মধ্যে ছিল। স্থানীয় শবর রাজা, তার নাম ছিল বিশ্ববাসু। তিনি এই নীলমাধবকে পুজো করতেন জঙ্গলের মধ্যে একটা গুহায়, গোপন জায়গায়, এবং সেটার কথা কেউ জানতো না। তবে এই নিয়ে অনেক কথা রয়েছে আরও। উঠেই সিঁড়ি দিয়ে এরকম একটা চত্বর, মূল মন্দির ওই সিঁড়ি দিয়ে ওঠে ওপরে। একটা কাহিনী প্রচলিত আছে নীলমাধবকে নিয়ে। শ্রীকৃষ্ণ যখন মারা যান, ব্যাধের তীর বিঁধেছিল তার পায়ে, আপনারা জানেন, তারপর তাকে দাহ করা হয়েছিল, কিন্তু তার হৃদয়, তাকে কিন্তু অগ্নি স্পর্শ করতে পারেনি।
সঠিক। এবং বলা হয় যখন দ্বারকা ধ্বংস হয়ে যায় শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে, তখন একটু বসি, যে কোনো মন্দিরের সিঁড়িতে বসতে কিন্তু হেভি লাগে, বুঝলি তো? সত্যি না, ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, এই পেছনের মন্দির বেশ মন্দির। শান্তির জায়গা হয়। আর এই জায়গাটা সত্যিই শান্ত। হ্যাঁ, যাই হোক, ওই কাহিনীটা বলে যে শ্রীকৃষ্ণের হৃদয় যখন দ্বারকা ধ্বংস হলো, বানের জলে, সমুদ্রের জল যখন দ্বারকাকে গ্রাস করলো, আপনারা জানেন এই কথা, তো তখন সেই হৃদয় আরব সাগরের জলে ভেসে যায় এবং তারপর তা ভাসতে ভাসতে চলে আসে উড়িষ্যায়। এবং এখানে সেই হৃদয় নাকি এই নীলকান্ত মুনি। এটা কান্তিল। একটা কাহিনী, এটা একটা ভাগ আরও রয়েছে। তো তারপর তাই কুড়িয়ে পান এখানকার শবররা, শবর রাজা পুজো করতেন নীলমাধব হিসেবে। আচ্ছা, এই নীলমাধব, যা আগেও বলেছি আপনাদের, ইনি হচ্ছেন প্রভু জগন্নাথ দেবের আদি রূপ, মানে এই নীলকান্ত মুনি। কীভাবে, সেই গল্পটাও শুনুন, জানেন আপনারা অনেকেই। দারুণ সুন্দর মন্দির চত্বর। দেখতেই পাচ্ছেন, শুধু নীলমাধব নন, এখানে চারিদিকে অনেক ছোট ছোট মন্দিরও রয়েছে। সেখানে গণেশ, বজরংবলী, হনুমানজি এবং আরও অনেক দেবতার মন্দির রয়েছে। এটা মূল মন্দিরের গর্ভগৃহের সামনে একটা মণ্ডপ, নাট মন্দির টাইপের, দারুণ সুন্দর, কালারফুল। এবং এখানে বিষ্ণুর সব অবতারের ছবিগুলো রয়েছে চিত্রায়ন করা আছে। চারদিকে। হ্যাঁ, ওই যে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, সমস্ত অবতারের ছবি এখানে রয়েছে, বিষ্ণুর সমস্ত অবতারের ছবি। নৃসিংহ। মূল মন্দিরে ছবি তোলা নিষেধ, সেই জন্য আমরা যে নীলমাধবের মূর্তি, বর্তমান যে মূর্তি, সেটা দেখাতে পারবো না। তো আপনারা আসবেন এখানে, মূর্তি খুবই সুন্দর, বিগ্রহ খুব সুন্দর, কষ্টি পাথরের, আর চোখ এবং এখানে সব সোনার কাজ করা, জল করছে চোখ, এবং এখানে একটা তিলক সোনার করা, তো খুবই সুন্দর, কালো কষ্টি পাথরের মূর্তি। তবে এই মূর্তি, যেটা আমি বলছিলাম, এটা কিন্তু পরবর্তীকালে তৈরি করা, এটা অরিজিনাল নীলমাধব নয়। অরিজিনাল নীলমাধব হচ্ছেন নীলকান্ত মুনি। পৃথ্বীজিৎ আমাকে সাহায্য করবে এই গল্পটা কমপ্লিট করতে। এই কাহিনীটা এখানে লোকমুখে বহুল প্রচলিত কাহিনী। হ্যাঁ, মানে হয়তো অনেকগুলোই আছে, তার মধ্যে যেটা সর্বাধিক জনপ্রিয় আর কি, যে কাহিনীটা। তবে ছোটোবেলায় এই নিয়ে বাংলায় একটা সিনেমা হয়েছিল। আচ্ছা, সেই সিনেমাটা সাংঘাতিক জনপ্রিয় হয়েছিল। আমি মিনা সিনেমা হলে সেই সিনেমাটা দেখেছিলাম। বলিস কি, সেটা কি সিনেমা? এই ঘটনার ওপরে। এখানে যিনি রাজা ছিলেন, হ্যাঁ, তার কাছে তো বিশ্ববাসী না, সে তো শবর রাজা, যিনি নীলকান্ত মুনিকে পুজো করতেন। সেই সময় অবন্তী নগরের যিনি রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। তার কাছে তো যা হয় খবর গেল, কানে কানে খবর পৌঁছে গেল যে শবররা কোনো এক মহাশক্তিকে পুজো করে, দেবতাকে। গুহার মধ্যে শবর রাজাই একমাত্র তার খোঁজ জানেন। এবং ইন্দ্রদুম্ন বিচলিত হয়ে উঠলেন। তিনি চাইলেন যেন সেই শক্তিকে, সেই ভগবানকে তার কাছে প্রতিষ্ঠা করতে চাইলেন। তো এবার কি হলো, ইন্দ্রদুম্ন চারদিকে খবর পাঠালেন, কিন্তু কোনোভাবেই খোঁজ পেলেন না যে ঠিক কোন জায়গায় নীলমাধব রয়েছে। তখন সোজা পথে যদি ঘি না ওঠে, আঙুল বেঁকাতে হলো। রাজা ইন্দ্রদুম্ন বেঁকালেন, রাজধর্মর প্রতি অবিচার করে। এবং ওনার খুব বিশ্বস্ত একজন লোক এবং পুরোহিত, বিদ্যাপতি ভদ্রলোক ছিলেন, খচ্চরতি, মানে ওই পতির সঙ্গে ওটা মেলালাম আর কি। যাই হোক, মানে সে তো ছিলেনই আর কি, কেন ছিলেন সেটা বলছি এবার। তা বিদ্যাপতি এলেন, ঘুরতে ঘুরতে এলেন, যেন উনি পথভ্রষ্ট হয়েছেন এমন একটা ভাবে এসে পৌঁছালেন। এবং যথারীতি শবররা, আদিবাসীরা খুব সরল প্রকৃতির মানুষ হন, এবং তারা তাকে সাদরে গ্রহণ করলো। তার চিরকালই শহুরে লোকরা গিয়ে আদিবাসীদের মাথায় বাড়ি মেরে তাদের জমি, তাদের জঙ্গল, তাদের সম্পদ, এগুলোকে আমরা এক্সপ্লয়েট করেছি। উনিও আলাদা কিছু না। বিশ্ববসুর কথায় বড় মেয়ে ললিতা, তাকে পরিণয়ের জালে ফাঁসিয়ে তাকে বিবাহ করলেন আর কি। মানে সাদা বাংলা ভাষায় পটিয়ে, পটিয়ে ফাঁসিয়ে যাই বলিস, বিবাহ করলেন। এবং তারপরে যা হয়, তারপরে আমাদের বেশিরভাগ নারী, সেই সময় তো আরও ছিলেন এবং এখনও নারীরা তাই আছেন,
তারা বিশ্বাস করেন পতির পুণ্যে সতীর পুণ্য। কাজেই বিভিন্নভাবে ললিতাকে প্ররোচিত করে ফুসলিয়ে রাজি করালেন যে ওই নীলমাধবের মূর্তিটা আমি দেখবো, একবার চোখের দেখা দেখবো আর কি, আমি ব্যাস। নীলমাধবকে দেখবো, হ্যাঁ। মানে মূর্তি তো নয়, আমি নীলমাধবকে দেখবো, আর কিছু চাই না আর কি। বিদ্যাপতি তো মানে ললিতাকে রাজি করিয়েই ফেললেন। তারপর ললিতা বিদ্যাপতিকে একটা কথা বললো যে ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাব গুহায়, কিন্তু চোখ বেঁধে নিয়ে যাব। ঠিক। বিদ্যাপতি তাতেই রাজি হলেন, চোখ বাঁধলো ললিতা এবং বিদ্যাপতিকে নিয়ে গেল। কিন্তু ওই যে পৃথ্বীজিৎ যেটা বলল, বিদ্যাপতি ছিলেন খচ্চরতী, হ্যাঁ। রাজ অনুরাগী, হ্যাঁ। রাজার ভৃত্য, তো রাজাকে তো তিনি আর ঠকাতে পারেন না। না, মানে এসেছেনই তো রাজকর্তব্য পালন করতে আর কি, তো উনি কি সরল করলেন? মানুষদের ঠকাতেই। কোচরে সর্ষে নিয়ে রওনা দিলেন ললিতার সঙ্গে। এবার ললিতা যাচ্ছে আগে আগে, বিদ্যাপতি পেছন পেছন, ললিতা হাত ধরে নিয়ে যাচ্ছে জঙ্গলের পথে। বিদ্যাপতি কী করছে, ওই সর্ষেগুলো ছড়াতে ছড়াতে চলে গেল গুহার ভিতর এবং নীলমাধব দর্শন করলেন, করে ফেরত এলেন। কয়েকদিন পরই প্রকৃতির নিয়মে সর্ষে থেকে সর্ষের গাছ গজালো। বিদ্যাপতি শটান গিয়ে রাজার কাছে রিপোর্টিং করে দিল যে কাজ হাসিল হয়ে গেছে, সর্ষে বীজ ফেলে দিয়েছি, এবার তুমি তোমার হচ্ছে। কার্যসিদ্ধি করো। তো এবার রাজা সাঙ্গপাঙ্গ নিয়ে এসে ঘোড়ায় চড়ে ঠক 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 টক টক করে সোজা নীলমাধবের গুহায় সর্ষের চারা দেখতে দেখতে। কিন্তু নীলমাধব তো বিষ্ণু, তিনি তো আর অধর্ম করতে পারেন না। ঠিক। এই অধর্মের পথ ধরে যখন রাজা গেলেন, তখন নীলমাধব গায়েব হয়ে গেলেন। হ্যাঁ, বলা হয় কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে বা কিছু হয়েছে, মোট কথা নীলমাধবকে আর দেখা যায়নি। উনি যেমনভাবে স্বয়ম্ভু, যেমনভাবে আবির্ভূত হয়েছিলেন, সেইভাবেই তার অন্তর্ধান হয় আর কি। ঠিক। এবার তো রাজা সাংঘাতিক মর্মাহত হলেন, নিজের ভুল বুঝতে পারলেন। সেই শোকে তাপে জর্জরিত রাজা নিজের ভুল অনুভব করলেন। তখন বিষ্ণু স্বয়ং তাকে স্বপ্নাদেশ দেন যে দেখ, তুই দুঃখ করিস না, আমি আবার তোর কাছে আসবো, দারু হয়ে আসবো, দারু রূপে আসবো, আমাকে তুই পুরীর সমুদ্রে পাবি। সেই তবে তুই ওটা খেতে পারবি না, ওই দিয়ে মূর্তি করতে হবে। হ্যাঁ। যাই হোক, এবার দারু কাঠ ভেসে এলো পুরীর সমুদ্রে। রাজা ইন্দ্রদুম্ন সেটা উদ্ধার করলেন। তারপর তো বিশ্বকর্মা এলেন, বিশ্বকর্মা এসে সেই পরের গল্প আপনারা জানেন, তৈরি করলেন। এবার এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে ওই যে শ্রীকৃষ্ণের হৃদয়ের কথা বললাম, বলা হয় ওই হৃদয় নাকি ওই দারু কাঠের মধ্যেই ছিল। পরবর্তীকালে নীলমাধব যে গায়েব হয়ে গেল, তারপর ওই দারু কাঠের মধ্যেই নীলমাধব ছিলেন, ওই অবস্থান করছিলেন। ঠিক। এবং বর্তমানে কি হয়, নবকলেবর হয় পুরীর মন্দিরে প্রত্যেক 12 থেকে 19 বছর, যেটা আগেও বললাম। নবকলেবরের সময় নতুন মূর্তি তৈরি হয়, এবং সেই নতুন মূর্তি যখন তৈরি হয়, একজন দ্বৈতপতি পুরোহিত তিনি পুরনো মূর্তি থেকে সেই ব্রহ্ম পদার্থ বা সেই নীলমাধব যা ওই জগন্নাথ দেবের মধ্যে রয়েছেন পুরনো মূর্তিতে, তাকে নতুন মূর্তিতে প্রতিষ্ঠা করেন। নিজের হাতে নাকি ধরে তিনি এটা কাজটা করেন। এটা খুব সংগোপনে হয়, ওই দ্বৈতপতি ছাড়া আর কেউ থাকেন না। এই কয়েকদিন, বোধহয় বছর 3 আগেই হলো। এবং আরও একটা কথা আছে, হ্যাঁ, মানে যেটা দ্বৈতপতি যাদের কথা শিবাজি বলছে, এরা কিন্তু লোকমুখে বিশ্বাস করে যে এই যে আদিবাসী সম্প্রদায় সবররা তাদেরই কিন্তু উত্তর, হ্যাঁ, উত্তরপুরুষ, তারাই দ্বৈতপতি। তারা ছাড়া কেউ দ্বৈতপতি হতে পারেন না। তো মানে যারাই আগে নীলমাধবের পূজা করতেন, তারাই এই কাজটা করতে পারে। তো যাই হোক, তো এই হচ্ছে পুরো নীলমাধবের কাহিনী, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই হয়তো এই কাহিনী জানেন। দারুণ সুন্দর। সামনেই মহানদী, এই মন্দিরের পাশে, একদম পাশে, যাকে ইংরেজিতে বলে ওভারলুকিং দ্য মহানদী। হ্যাঁ, ওভারলুকিং দ্য মহানদী এই মন্দিরটা। দারুণ সুন্দর পরিবেশ, সুন্দর হাওয়া আসছে, দুজনে দারুণ এনজয় করছি। খুব ভালো লাগলো। এই মূর্তি, যে মূর্তি এখন আছে, এই মূর্তি নিয়েও কথা রয়েছে যে এটা নাকি ইন্দ্র বানিয়েছিলেন। আসলে এই মূর্তি অনেক পরে প্রতিষ্ঠা পেয়েছে। অ্যাকচুয়াল নীলমাধব কিন্তু ওই নীলকান্ত মণি। এই ললিতা বিদ্যাপতির যে গল্পটা আপনাদের বললাম, সেই গল্পটার ছবি এখানে রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হলো না আপনাদের। আমরা বললাম শ্রীকৃষ্ণের হৃদয় আগুন স্পর্শ করতে পারেনি। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণকে হত্যা করেছিলেন একজন ব্যাধ, শবর, তাই না? এটা আমরা জানি। এবং ব্যাধকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি তোমার কাছেই থাকবো এবং আসবো। আর এই পুরো কাহিনীটা এখানে এই নাট মন্দিরের দেওয়ালে বিভিন্ন খামের মধ্যে পিকচারাইজ করে রাখা রয়েছে। এই যে তাদের গান্ধর্ব মতে বিবাহ হচ্ছে বলে মনে হয়। বিদ্যাপতি আর ললিতার বিবাহ, তারপরে
এখানে এই যে সবর রাজা এবার শ্বশুরমশাই জামাইকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি জানতাম ললিতা নিয়ে যাচ্ছিল না হাত ধরে। শ্বশুরমশাই নিয়ে যাচ্ছেন, আর এই যে সর্ষের দানাগুলো বিদ্যাপতি ফেলতে ফেলতে যাচ্ছে। মন্দিরের চারদিকে চারটে দ্বার রয়েছে, যেমনি পুরীর জগন্নাথ মন্দিরে তেমনি এই মন্দিরেও। নীলমাধবের মন্দিরে যদি আসেন তাহলে এখানেও কিন্তু আপনি জগন্নাথ দেবের মন্দিরের মতোই প্রসাদ পাবেন। দেখাচ্ছি আমি। এখানে প্রসাদ নিতে গেলে 120 টাকা করে এক একজন। এই যে আমাকে বিল কেটে দিল, দুজনের 240 টাকা। এটা চাটনি। ये কি ডাল? বেসর, এটা ডাল, এটা শাক। ওকে, ये चटनी चटनी। परमान्न এটা দহি। ওকে, পা পেড়ে বসো, জগন্নাথ দেবের বিষ্ণুর প্রসাদ পাচ্ছ। দেখো আমরা কত ভাগ্যবান, কত জায়গায় ঘুরে বেড়াচ্ছি। বহু জায়গায় আমরা প্রসাদ পেয়েছি কিন্তু শিবা, হ্যাঁ। সেই পশুপতির মন্দিরেও পেয়েছিলাম, কেদারনাথের মন্দিরেও পেয়েছি, কেদারনাথে পেয়েছি, অমরনাথে পেয়েছি, কাশ্মীরের আমাদের শঙ্করাচার্যর যেটা হ্যাঁ শিব মন্দির সেখানে আমরা পেয়েছি, ঠিক। ওদিকে রামেশ্বরমে পেয়েছি, রামেশ্বরমে পেয়েছি, বেনারসে পেয়েছি। সেই সুতরাং আমরা সত্যি ভাগ্যবান, আর এর জন্য দায়ী কিন্তু আপনারা ছিলেন বলেই আমরা আজকে এই পথে যে বেরিয়ে পড়েছি সেটা আমাদের সার্থকতা পেয়েছে। আপনারা যদি না থাকতেন আমাদের সঙ্গে এইভাবে, তাহলে কিন্তু কখনোই এটা হতো না। তাই প্রসাদ গ্রহণের আগে আপনাদেরকে থ্যাংক ইউ, মন থেকে, অন্তর থেকে। খাওয়ার দাওয়ারের কিন্তু ভাই অসাধারণ একটা টেস্ট। প্রথম গ্লাসেই আমি, পুরীতে তো এটা হবেই, এখানে একটাই সমস্যা, মাছি। সত্যিই ভালো রে। এটা মহালক্ষ্মী টেম্পল, ভেতরে মা লক্ষ্মীর বিগ্রহ রয়েছে, আর পাশে আরেকটা মন্দির রয়েছে, এটাও খুব সুন্দর, ছোট মন্দির। এটা শ্রীকৃষ্ণের মন্দির, এখানে ঢোকা যাবে। সাক্ষী গোপালের মন্দির। এই যে আমরা প্রসাদ নিলাম, এখানে মেইন সমস্যা হচ্ছে দুটো। এক নম্বর, জল নেই, হাত ধোয়ার জন্য যে জলটা আছে সেটাও নোংরা, খাওয়ার জলও নেই। আর দু নম্বর হচ্ছে প্রসাদটাকে ফেলতে হচ্ছে, মানে যেটুকু আপনার এঁটো থালা বা ওই জাতীয় যা কিছু অবশিষ্ট সেটা ফেলতে হচ্ছে মন্দিরের ওপাশে। কোনো ডাস্টবিন নেই। এপাশে একটা ডাস্টবিন আছে এখানে, এই যে, কিন্তু এখানে প্রসাদ ফেলতে না করছে, মানে ওই থালা ফেলতে না করছে। তো পুরো জাস্ট বাইরে আমাকে ফেলতে হলো, যেটা খুবই বাজে লাগলো আর কি। শ্রীলঙ্কার পর ডাব আমাদের আর ভালো লাগে না অন্য জায়গায় খেয়ে, বল। সেটাই, দেখা যাক এখানে ট্রাই করে। চলো, এখানে ডাব হচ্ছে এটা 50 টাকা, এটা 60 টাকা। জল 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 মালাই জল জল শুধু জল। মালাই তো পেট ভরা এখন। হ্যাঁ, প্রসাদটা
ওপরে যে খেলাম দারুণ ছিল, সত্যিই ভালো ছিল। এখানে এলে যদি নীলমাধব প্ল্যান করে আসেন, প্রসাদ অবশ্যই এখানে হ্যাঁ নেবেন। সত্যি প্রসাদটা ভালো ছিল। বাহ, সিস্টেমটা কিন্তু ভালো এটা। ছাড়ার সিস্টেমটা ভালো করেছে। দেখ দেখি খারাপ না, ভালোই। আমাদের ওখানে যেরকম পাওয়া যায়, আচ্ছা আমাদের ওখানে যেরকম খায় সেরকম। হ্যাঁ মানে এটা কিন্তু বেশ সুন্দর। ও এটা মালাই আছে নেই? ওকে ওই পান মিষ্টি দিয়ে মানে ডাবে জল খাচ্ছি, মানে এই শ্রীলঙ্কার ধারে কাছে নেই দাদা, বা কেরালে যারা ডাব খেয়েছেন বা আন্দামানে, অসাধারণ। মহানদী সত্যি এখানে খুব সুন্দর। ওই যে পাহাড়ের উপরে রাম মন্দির, এই জায়গাটার নাম হচ্ছে ফতেগড়, আর এই রাম মন্দিরের নাম হচ্ছে ফতেগড় রাম মন্দির। জাস্ট কান্টিলো থেকে 20 কিলোমিটার, বেশিক্ষণ লাগলো না, মোটামুটিভাবে ওই 30 মিনিটেই পৌঁছে গেলাম আমরা। এখনও পাহাড়ের উপরে ওঠা বাকি। এটা নতুন মন্দির। মন্দির দেখাচ্ছি তার আগে এখানে ভিউটা দেখুন। আমরা এখন ফতেগড়ে পাহাড়ের ওপরে, যেখানে রয়েছে উড়িষ্যার অযোধ্যা। আগে হ্যাঁ ঠিকই শুনছেন, এই যে মন্দিরটা রাম মন্দির, একে বলা হয় উড়িষ্যার অযোধ্যা। এখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে 2024 সালের 22শে জানুয়ারি, যেদিন অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়, ঠিক সেই দিনই এই মন্দিরও উদ্বোধন হয়। প্রথমেই কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে, যাদের হাঁটুর সমস্যা আছে একটু বুঝে শুনে আসবেন। মন্দির প্রাঙ্গণে ঢুকেই বাদিকে হচ্ছে সূর্যদেবের মন্দির, আর ডান দিকে হনুমানজির মন্দির। এটা হলো সূর্যদেবের মন্দির, আর ওপাশে ওটা হলো হনুমানজির মন্দির, আর মাঝে রাম মন্দির। এখানে আপনি ফুল পেয়ে যাবেন, মন্দিরে ঢোকার মুখেই ফুলের দোকান রয়েছে। সম্পূর্ণভাবে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা মিলে 10 কোটি টাকা খরচ করে কাজ শুরু করেছিলেন 2017 সালে, যা সম্পূর্ণ হয় 2024-এ। এবং 2024-এর 22শে জানুয়ারি, যা বললাম, সেদিন উদ্বোধন হয় এই মন্দিরের। রেক স্টাইলের মন্দির। মূল গর্ভগৃহের উচ্চতা হচ্ছে 65 ফিট। মাঝে এটার উচ্চতা 35 ফিট, আর ওই সামনে ওটার উচ্চতা 25 ফিট। এই রাম মন্দির নতুন তৈরি হয়েছে, সে তো বললামই আপনাদের। কিন্তু এই জায়গাটা, এই যে ফতেগড়ের পাহাড়, যার উপরে এই রাম মন্দির এখন রয়েছে, একে কিন্তু স্থানীয়রা বলতেন ভগবত পীঠ। আগে এখানে গোবর্ধন পুজো হতো, বৃষ্টির আশায় গ্রামবাসীরা এখানে গোবর্ধন পুজো করতেন। কিন্তু 16 শতকে গজপতিরা যখন এখানে রাজত্ব করছেন, তখনকার সময়ের একটা ফোকলোর আছে। সেই ফোকলোর ওয়াইজ এই জায়গাটাই কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন শ্রীরামচন্দ্রের জন্মস্থান হিসেবে। আরও একটা কানেকশান রয়েছে, যদিও এগুলো কিন্তু জাস্ট ফোকলোর। হ্যাঁ, আরও একটা ঘটনা ঘটেছে, সেটা 1912 সালের। এটা কডিফাইড। সেটা হচ্ছে 1912 সালে নবকলেবরের সময়, আপনারা জানেন, জগন্নাথ দেবের মূর্তি তৈরি করার জন্য চারিদিকে বিষ্ণুর লক্ষণযুক্ত নিম গাছ খোঁজা হয়। 1912 সালে যখন নবকলেবর হয়, তখন নিম গাছ কিন্তু এই পাহাড়ের ওপর থেকে নেওয়া হয়েছিল। সেটাও আরেকটা কানেকশান বিষ্ণুর সঙ্গে বা জগন্নাথ দেবের সঙ্গে এই পাহাড়ের। মন্দিরের কাজও খারাপ না। মন্দিরের ভেতরটা বেশ সুন্দর, তবে গর্ভগৃহে ক্যামেরা, মোবাইল এগুলো অ্যালাউড নয়, তাই ভেতরটা দেখাতে পারলাম না। কিন্তু দারুণ সুন্দর, রূপো দিয়ে বাধাই করা শ্রীরামচন্দ্র, শ্রীলক্ষণ আর সীতামায় মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে। আর দরজার উপরেও রূপো দিয়ে বাধাই করার উপর কাজ রয়েছে। বেশ সুন্দর, ভালো, পিসফুল মন্দির। যদি আপনারা পুরীতে আসেন, এই প্ল্যানটা কজন করেন আমি জানি না, আজকে যেটা আমরা করলাম, এটা কিন্তু দারুণ সুন্দর একটা ডে ট্রিপ হতে পারে আপনাদের জন্য। সকালবেলা যদি বেরিয়ে যান পুরী থেকে, তাহলে কান্টিলোতে নীলমাধবের মন্দির দেখে সেখানে
প্রসাদ নিয়ে তারপর চলে আসুন এখানে এই ফতেগড়ের রাম মন্দির, যেটা উড়িষ্যার অযোধ্যা, সেটা দেখে নিয়ে তারপর চলে যান পুরী। যাওয়ার পথে আবার দেখে নিন সাক্ষী গোপাল। হ্যাঁ, এই যে ট্যুরটা এটা কিন্তু আমরা সাধারণ যারা কমন ট্যুরিস্ট যারা তারা কিন্তু খুব কম করেন আর কি। হ্যাঁ, এবং এখানে দেখ বাঙালি কিন্তু নেই, না, স্থানীয় হ্যাঁ, উড়িষ্যার অধিবাসীরা রয়েছে, হ্যাঁ, তারাই রয়েছে। বাঙালি একেবারেই নেই। একেবারেই আমার নেই। মনে হয় যে এটা বোধহয় আমরাই প্রথম তুলে ধরলাম। আমি জানি না আরো কোনো ভিডিও হ্যাঁ। হয়েছে কিনা, হতেই পারে। হতেই পারে, হ্যাঁ, কিন্তু যাই হোক, তবে আমাদের চোখে পড়েনি আপনারা আর কি। হ্যাঁ, আপনারা আসতে পারেন এখানে, এটা রেকমেন্ডেশন রইল আপনাদের কাছে। ভালো লাগবে আর কি। ভালো লাগবে। পাহাড়ের উপর থেকে এই ভিউ, এটা উপরি পাওনা যদি এখানে আসেন। দারুণ লাগলো এই উড়িষ্যার অযোধ্যা। আবারও বলছি, যদি পুরী প্ল্যান করেন একদিন আপনি এখানে আসতেই পারেন, ভালো লাগবে। ঘড়িতে এখন 2:45, আমরা রওনা দিচ্ছি এই রাম মন্দির থেকে। এখান থেকে পুরী পৌঁছাতে ঘন্টা 2 তো লাগবে। হ্যাঁ। তবে ওই যাওয়ার পথে সাক্ষী গোপাল দেখে তারপরে যাবো আর কি। পুরীতে যাই হোক, হোটেলে যাবো। আজকে দিনটা কিন্তু ভালোই কাটলো। যখন আমরা হ্যাঁ। বেরিয়েছিলাম তখন যেরকম মেঘলা ছিল, মানে মেঘ ছিল আর কি, হ্যাঁ। ভেবেছিলাম মতো বৃষ্টি হবে, একটু অসুবিধা হতে পারে, সেরকম কিছু নেই, সেরকম কিছুই নেই আর কি ব্যাপারটা। সেরকম কিছু খুব হলো ভালোই না। ভালোই ঘুরলাম। না, কিন্তু আরেকটা জিনিস উপকার হলো, সেটা হচ্ছে মেঘের ফলে গরমটা সেইভাবে হ্যাঁ, হ্যাঁ। চাগিয়ে পড়লো না। একদম একদম, সেটা একটা হ্যাঁ। বিরাট উপকার হলো আর কি। ওয়েদার কিন্তু এখন খারাপ নয়, মানে সারাদিন বেড়ানোর জন্য একেবারে অনুপযুক্ত নয়, খুব একটা খারাপ লাগলো না। সাক্ষী গোপালে আমি সেই ছোটোবেলা গিয়েছিলাম, তারপর আর যাইনি। তো সাক্ষী গোপাল মন্দির দেখে নিয়ে তারপর হোটেলে ফিরবো। আর আজকে ডিনার করবি কোথায়? দেখি চুংওয়া, চাংওয়া, চুঙ্গুয়া, চুংওয়া না চাংওয়া, ও হবে কিছু একটা। হ্যাঁ, কিছু একটা হবে, আপনি মনে বুঝতে করবি? পারলেই হলো। হ্যাঁ, চলো দেখা যাবে, চলো। কালকে আমাদের ফেরা বন্দে ভারতে, সেই বন্দে ভারত। হ্যাঁ, যে বন্দে ভারত মনে থাকবে। একটাই কারণে আমাদের রিচ অনেকটাই বাড়িয়ে দিয়েছিল সেই বন্দে ভারতের ঘটনা। আচ্ছা, আরও একটা তথ্য দিয়ে দিই, এই রাম মন্দিরেও কিন্তু প্রসাদ দিচ্ছে। এখানে খরচ হচ্ছে 100 টাকা প্রতিজন, অন্য প্রসাদ, সেই সঙ্গে ওই ডাল, সবজি, ক্ষীর সব কিছুই থাকছে। ও খেয়েছে, ওর জন্য আমরা তো ওখানে খেলাম। তো আপনারা নীলমাধবে বা রাম মন্দিরে যে কোনো এক জায়গায় প্রসাদ গ্রহণ করতে পারেন, দু জায়গার মধ্যে। তো দারুণ ব্যাপার আর কি, সকালবেলা বেরিয়ে এই দুটো দেখে প্রসাদ গ্রহণ করে পুরীতে ফেরা, দারুণ ট্যুর হবে, ডে ট্রিপ। এখানে রাস্তার ধারে প্রচুর জাম বিক্রি হচ্ছে, অনেকক্ষণ ধরে দেখছি যে জাম নিয়ে বসে আছে সবাই। দারুণ খেতে। হ্যাঁ, আচ্ছা, একদম টাটকা দেশি জাম, খারাপ না, হালকা টক হালকা মিষ্টি, যেগুলো পেকে গেছে এরকম সেগুলো বেশি ভালো। 30 টাকা 50 টাকা 30 টাকা, আমি একাই খাবো, পৃথ্বী এসব খায় না। 1 किलो 100 টাকা চাইছে, ভাবুন। ব্যাস ব্যাস ব্যাস, হো জায়গা হো জায়গা, 1 किलो 100 रुपया। हाँ 90 होगा ঠিক আছে, এ কিতনে का है? वो 35 এখানে এত সস্তা জাম ভাবা যায় না, 1 কিলো 90 টাকা। হ্যাঁ, আমাদের ওখানে তো 90 টাকায় বোধহয় 200 গ্রাম 250 গ্রাম জাম নেয়। আর দেশি জাম, দারুণ জাম। জামগুলো কিন্তু সত্যি দারুণ খেতে। কিছু কিছু আছে কাঁচা, একটু কষ্টি, যেগুলো পেকে গেছে সেগুলো দারুণ। এই হলো অরুণ স্তম্ভ সাক্ষী গোপাল মন্দিরের সামনে। চত্বরটা বেশ বড় সড়ো, কিন্তু একটু নোংরা, যাই হোক, কিন্তু কালারফুল। আচ্ছা, যেটা খবর সেটা হচ্ছে যে ভেতরে আমি ক্যামেরা তো নিয়ে যেতে পারবো, কিন্তু ভেতরে কোনো ছবি তুলতে পারবো না। তো যাই হোক, সাক্ষী গোপালের মন্দির দর্শন করে আসি। হ্যাঁ, অবশ্যই, গল্পটা অবশ্যই। ছোট করে বলে দিই। তারপর ওই 2 ব্রাহ্মণ, হ্যাঁ, বিদ্যানগরে দুজন তো সারা ভারতে তীর্থ করতে বেরুলো। তারপর ডিউরিং দেয়ার পিলগ্রিমেজ, যে ইয়াং ব্রাহ্মণ, সে বৃদ্ধ ব্রাহ্মণের অনেক সেবা যত্ন করেছিল। তারপর তীর্থ করে যখন তারা বৃন্দাবনে এসেছেন, তখন বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, আচ্ছা, তোমার সেবা যত্নে আমি খুব খুশি, তো হয়েছি, হ্যাঁ, এবার তাহলে আমার ছোটো মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। দিয়ে দাও। এবং এই যে অঙ্গীকারটা তিনি করেছিলেন, এটা ওখানে কৃষ্ণের মন্দিরে করেছিলেন, এক গোপালের মন্দিরে করেছিলেন। তো গোপাল তখন এগ্রি হন, কৃষ্ণ এগ্রি হন ওনার ওই ব্রাহ্মণের সঙ্গে বিদ্যানগরে আসতে। তো তারপর একটাই কন্ডিশন দিয়েছিল শ্রীকৃষ্ণ, যে আমি যাব তোমার পেছন পেছন, আমার পায়ে যে নুপুর তার ধ্বনি শুনে তুমি বুঝতে পারবে আমি তোমার সঙ্গে আছি,
কিন্তু তুমি কখনো পেছনে তাকাতে পারবে না। তো অল দ্য ওয়ে ফ্রম বৃন্দাবন টু বিদ্যানগর, এখানে শেষ মুহূর্তে গ্রামে ঢোকার মুখে ও আর নিজেকে ধরে রাখতে পারে। তার কারণটা হচ্ছে এই যেহেতু সামুদ্রিক অঞ্চল, সেখানে বালিয়াড়ি আছে, বালির ওপর দিয়ে যদি চলাচল করিস তাহলে নুপুরের আওয়াজ আসবে যাবে না, না। সেটাই স্বাভাবিক। সেই কারণে সে পাজেল রয়ে গেছিলো যে বোধহয় নেই। তারপর পেছনে তাকিয়েছে এবং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম গোপাল ফ্রিজ হয়ে যায়। এই যে মূর্তি এখানে রয়েছে, সেই মূর্তিটা, বিগ্রহটা তিনি দেখতে পান। তখন গ্রামের লোক ছুটে আসে, তারা তখন বুঝতে পারে তাদের ভুল। যাই হোক, তখন বৃদ্ধ ব্রাহ্মণ আবার রাজি হন। তো এই হচ্ছে গল্প। 16-17 শতকে বোধহয় এখানে যিনি রাজা ছিলেন, পরাক্রমশালী রাজা, তিনি ওই বিদ্যানগর দখল করে ওই সাক্ষী গোপালের মূর্তিকে নিয়ে আসেন কটকে। তারপরে সেই রাজার আবার বংশধর সেই কটক থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন এখানে, এই গ্রামে, এই ছোট্ট গ্রাম, এটার নামই তো সাক্ষী গোপাল, গ্রামটার নামই। দারুণ লাগলো সাক্ষী গোপালের বিগ্রহ। ছোটবেলায় দেখেছিলাম, সত্যি। তারপর আবার এই এত বয়সে এসে। না, যাই হোক। আমি এর আগে কিন্তু দেখিনি, এই প্রথমবার দেখলাম। আচ্ছা দারুণ লাগলো। আচ্ছা, এই মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, তবে গর্ভগৃহে না খুব নোংরা। মানে নিচে এখানে যারা পান্ডারা রয়েছে তো অনেক কিছু ফেলে রেখেছে, কেন পরিষ্কার করে না কে জানে। আর পান্ডাদের একটু উৎপাত আছে, ওই টানাটানি করে, একটু সাবধান রাখবেন। কোনো পান্ডার সঙ্গে যোগাযোগ করা দরকার নেই, আপনি এমনি ঢুকে গিয়ে পুজো দিয়ে বা নমস্কার করে চলে আসবেন। আমরা তো নমস্কার করে চলে এলাম, ভালোই লাগলো, দারুণ লাগলো। এখন যাব হোটেলে, একটু ফ্রেশ হব, বিশ্রাম নেব, তারপর বেরোবো ডিনার করতে। দারুণ সুন্দর একটা বিকেল, সূর্যাস্ত হয়ে গিয়েছে। এখন ঘড়িতে 6:20। আমরা যাচ্ছি পুরীর দিকে, আর খানিক পরেই পুরীতে পৌঁছে যাব। পুরীতে পৌঁছে সাগর পাড়ে দারুণ লাগবে, সন্ধ্যাটা ওখানেই কাটাবো। যাই হোক, একটা সাজেশন রয়েছে আপনাদের জন্য। আমরা এই যে ডে ট্রিপটা করলাম, এর সঙ্গে কিন্তু আপনারা চাইলে পিপলি আর রঘুরাজপুর দুটোকে জুড়ে নিতে পারেন। যাওয়ার সময় আমরা পিপলির ওপর দিয়ে গেছি। পিপলি হস্তশিল্পের জন্য বিখ্যাত, স্থানীয় কুটির শিল্প, হস্তশিল্পের প্রোডাক্ট ওখানে পাবেন। পিপলি বাজারের ওপর দিয়ে এই গাড়ি গেছে, আপনারা কথা বলে নেবেন গাড়ি ড্রাইভারের সঙ্গে। আমরা গাড়িটা বুক করেছি পুরীর বিচে যে ট্যুর এজেন্সিগুলো থাকে না, গুমটিগুলো, তাদের মধ্যে থেকে র্যান্ডমলি একটাকে সিলেক্ট করে বুক করেছিলাম। তো আপনারাও তাই করতে পারেন, দরাদরি করে নেবেন একটু। তো যাওয়ার সময় আপনি পিপলিতে দাঁড়ান, একটু হালকা করে কেনাকাটা করে নিন, দোকানগুলো দেখে নিন, আর ফেরার সময় অবশ্যই রঘুরাজপুরটা জুড়ে দিন। আমরা ভিডিওতে পিপলি তো দেখিয়েছিলাম, রঘুরাজপুরও দেখিয়েছি আগের পর্বগুলোতে, মানে আগে যখন আমরা পুরী এসেছিলাম প্রথমবার। তো রঘুরাজপুর হচ্ছে ওডিসি নাচের আঁতুর ঘর, ওখানে নাচ দেখতেও পারেন, স্কুল রয়েছে সেখানে। আচ্ছা, ওখানে আরও রয়েছে পটচিত্র। তো পটচিত্রের জন্য রঘুরাজপুর বিখ্যাত, বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র রয়েছে বিভিন্ন বাড়িতে। তো রঘুরাজপুরও ঘুরে নিতে পারেন ফেরার সময়, বিকেলবেলাটা দারুণ লাগবে রঘুরাজপুরে। আর একটা কথা, সকালবেলা কিন্তু 7:30টার মধ্যে বেরিয়ে পড়তে চেষ্টা করুন। যদি এই দুটোকে ইনক্লুড করেন তাহলে তো আর একটু বেশি করে সময় লাগবে, তাই না? তো গাড়ি ভাড়া হয়তো আমাদের 3700 পড়লো, হয়তো 4000 পড়বে, 200-300 টাকা একটু বেশি নেবে। তো রঘুরাজপুরটাকে ফেরার সময় জুড়ে নিন, 7:30টায় বেরিয়ে পড়ুন, রাস্তায় ব্রেকফাস্ট করে নিন কোথাও, তারপর দুপুরে খাবারটা তো প্রসাদ হিসেবে পেয়েই যাচ্ছেন নীলমাধবের মন্দিরে অথবা রাম মন্দিরে, যেখানে খুশি। দারুণ সুন্দর একটা ডে ট্রিপ হতে পারে পুরীতে, এই নীলমাধবের মন্দির, রাম মন্দির, সাক্ষী গোপাল, পিপলি আর রঘুরাজপুর নিয়ে একটা কমপ্লিট দিনের। পুরীর সমুদ্রে দুটো সময় অসাধারণ পুরীর এই বিচে, একটা হচ্ছে ভোরবেলা আর একটা হচ্ছে সন্ধেবেলা, আহা, ডন অ্যান্ড ডাস্ক। ও যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যে প্রাণ জুড়িয়ে যাচ্ছে ভাই। দেখুন দারুণ। কত মানুষ, তাও বলবো ভিড় অনেকটাই কম, অনেকটা কম। অন্য সময় এতটা ফাঁকা দেখা যায় না। কি অপূর্ব লাগছে এখন, কি যে সুদিং। সূর্য অস্তমিত, এখন আলো জ্বলে উঠেছে এখানে বিচের দোকানগুলোতে। দারুণ অসাধারণ লাগছে। আর এই অনুভূতিটার জন্যই কিন্তু পুরীতে আসা, এই সমুদ্র, সন্ধেবেলা আর ভোরবেলার সমুদ্র উপভোগ করা, এটাও একটা অন্যতম কারণ। আমি সেই 10টা কারণ বলেছিলাম যে কেন আমরা বারবার পুরী আসি। যদি না দেখে থাকেন সেই ভিডিও,
চ্যানেলে রয়েছে, একটু দেখে নিন যে কেন আমরা বারবার পুরীতে আসি। এখানে জাল টেনেছে, এই যে মাছ উঠেছে এখানে। অবশেষে আজকে ছানা পোড়া পেয়েছি। এটা হচ্ছে সেই আসল ছানা পোড়া। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি অগ্রহারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বী।